তালেবানের উত্থানের জন্য আফগানদেরকে দায় বাইডেনের, মার্কিন সেনা প্রত্যাহার সঠিক দাবি। তালেবানকে মানবিক হওয়ার আহ্বান জাতিসংঘের, কাবুলে দূতাবাস বন্ধ করে দিল অনেক দেশ। 16 বছরেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার মামলা, রাষ্ট্রপক্ষ পুলিশ পাল্টাপাল্টি দোষারোপ। উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, পদ্মার ভাঙন আতঙ্কে নদী পাড়ের মানুষ। এইচএসসির নির্ধারিত ফির কয়েক গুণ বেশি নেওয়ার অভিযোগ, 53টি কলেজে প্যানেল বাতিল। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। আফগানিস্তানে তালেবানের উত্থানের জন্য আফগানদেরই দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সঠিক ছিল বলেও আবারও দাবি করেছেন তিনি। বাইডেন বলেন, আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কোনো সঠিক সময় কখনোই আসবে না। অর্থহীন এই যুদ্ধের জন্য আর কোনো মার্কিন সেনার প্রাণবলি দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন বাইডেন। তবে তিনি স্বীকার করেন যে তালেবানেরা এত দ্রুত পুরো আফগানিস্তান দখল করে নেবে সেটা তার চিন্তার বাইরে ছিল। এদিকে যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের দেশে ফেরাতে আরও 10,000 সেনা পাঠাচ্ছে। আফগান নাগরিকদের স্বার্থ রক্ষায় তালেবানকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, আফগান নাগরিকদের প্রত্যাখ্যান করা উচিত নয়। দেশটি নারী ও মেয়ে শিশুর অধিকার লঙ্ঘনের একাধিক রিপোর্ট নিয়ে উদ্বেগ জানান গুতেরেস। মানবাধিকার আইন মেনে নাগরিক অধিকার রক্ষার আহ্বান জানান তিনি। আফগান শরণার্থী নিতে সব দেশেরই এগিয়ে আসা উচিত বলেও মনে করেন জাতিসংঘ মহাসচিব। এদিকে তালেবান হামলায় ঝুঁকিতে থাকা মানুষকে সরিয়ে নিতে জরুরি ভিত্তিতে মানবিক করিডোর স্থাপনের দাবি জানান জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত। সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি। আফগান জনগণের অধিকার সম্মান ও আন্তর্জাতিক চুক্তি মেনে চলারও আহ্বান জানাচ্ছি। প্রজন্ম ধরে তারা যুদ্ধের লড়াইয়ের মধ্য দিয়ে বড় হয়েছে। আফগানদের আমরা কখনোই প্রত্যাখ্যান করতে পারবো না। অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি লাখ লাখ আফগানবাসী। আমরা উদ্বিগ্ন কারণ দোহায় ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে তালেবান তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে কিনা। অতীতেও এমনটা হতে দেখেছি। জরুরি ভিত্তিতে মানবিক করিডোরের আহ্বান জানাচ্ছি। তালেবান আফগানিস্তান দখল করে নেয়ার পর বিশ্বের অনেক দেশই কাবুলে দূতাবাস বন্ধ করেছে। আফগান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে যুক্তরাজ্য, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়া সহ নানা দেশ। এদিকে ভবিষ্যতে তালেবান বিদ্রোহীদের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখছে চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরান। তবে সেনা প্রত্যাহারের কারণে সমালোচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, আফগান সেনারা দেশের নিরাপত্তা নিয়ন্ত্রণ রাখতে না পারলে মার্কিন সেনা 5 বছর থাকলেও কাজে আসবে না। বিবৃতিতে বাইডেন আরও জানান, একটা দেশের মধ্যে মার্কিন সেনার অবস্থান অগ্রহণযোগ্য। ব্যর্থতার দায়ে মার্কিন বাইডেনের পদত্যাগ দাবি করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তানের পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং। ইতিহাস থেকে আফগানিস্তান সম্পর্কে জানা যায়, দীর্ঘ সময় আফগানবাসী ভয়াবহ পরিস্থিতি পার করেছে। দুঃখজনক হলেও এখনও একই পরিস্থিতি। আফগান পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। বিশ্বের শক্তিশালী দেশগুলোকে এখনই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তালেবান সরকারকে দ্বিপক্ষীয়ভাবে কারো স্বীকৃতি দেওয়া উচিত নয়। আসল দাসত্বের চেয়ে মানসিক দাসত্ব থেকে বেরিয়ে আসা কঠিন। আর এতদিন চাপিয়ে দেওয়া সরকারের দাসত্ব থেকে মুক্তি পেয়েছেন আফগানরা। আফগানিস্তানের স্বাধীনতা ও অখণ্ডতাকে চীন সবসময় সম্মান করে, কখনোই তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না, বরং আফগান জনগণের জন্য বন্ধুত্বপূর্ণ নীতি অনুসরণ করে।
আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করতে ইচ্ছুক বেইজিং। 确保阿富汗局势实现平稳过渡。 তালেবান শাসন ফিরে আসার আতঙ্কে আফগানিস্তান ছাড়তে মরিয়া অসংখ্য বেসামরিক নাগরিক ভিড় করেছেন বিমানবন্দরে। সোমবার সেখানে অন্তত 5 জন নিহত ও অনেকে আহত হয়েছেন। আর উড়ন্ত বিমান থেকে পড়ে মারা যান 2 আফগান নাগরিক। এদিকে বিদেশি নাগরিকের পাশাপাশি স্থানীয়দেরও নিরাপদে দেশ ছাড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে পশ্চিমা বিশ্ব। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য এটি। রাজধানী তালেবানের নিয়ন্ত্রণের পর থেকেই দেশ ছাড়ার চেষ্টায় শত শত আফগান জড়ো হয় বিমানবন্দরে। এ সময় ঘটে হতাহতের ঘটনা। স্থানীয় গণমাধ্যম বলছে, বিমানবন্দরে হুড়োহুড়ির সময় চাপ সামলাতে নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সেনারা ফাঁকা গুলি ছোড়ে। তবে হুড়োহুড়ির সময় পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটতে পারে বলছে বেশ কয়েকটি গণমাধ্যম, তবে তা নিশ্চিত হওয়া যায়নি। এই ঘটনার পরই স্থগিত করা হয় বিমানবন্দরের বাণিজ্যিক সব ফ্লাইট। এতে সেখানে আটকা পড়েছেন বহু আফগান ও বিদেশি নাগরিক। এদিকে তালেবানের শাসন ফিরে আসার আতঙ্কে যুক্তরাষ্ট্রের একটি বিমানের চাকায় ভর করে দেশ ছাড়ার চেষ্টা করেন কয়েকজন আফগান নাগরিক, কিন্তু শেষ রক্ষা হয়নি। আকাশে উড়ার পরপরই বিমান থেকে ছিটকে পড়েন তারা। কাবুলে আতঙ্কিত কূটনীতিক বিদেশি নাগরিকদের দ্রুত ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিশ্বের 60টির বেশি দেশ। সামরিক বিমানে করে তাদের ফেরাচ্ছে অনেক দেশ। তবে এই মুহূর্তে দূতাবাস খালির পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়া। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানে জনগণের মতামতের প্রতিফলন দেখতে চায় ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশটির স্থিতিশীল সরকার সহযোগিতা চাইলে সাহায্য করবে বাংলাদেশ। তবে এই সময়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে আফগানিস্তানের নাগরিকদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের প্রেক্ষাপটের উপর দৃষ্টি গোটা বিশ্বের। দেশটির চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ঢাকাও। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না বাংলাদেশ। তাই দেশটিতে তালেবান ও অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের উপরেই নির্ভর করবে দ্বিপাক্ষিক সম্পর্ক। তালেবানের যে অতীতের যে রেকর্ড এই এবং আমরা যতটুকু জেনেছি যে তারা অনেক কিছু পরিবর্তন করবেন বা করার চেষ্টা করছেন। আফগানিস্তানের নাগরিক তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন, অব্যাহতভাবে পরিচালনা করতে পারবেন। তো এগুলি আমরা দেখেই সামনের দিনে আফগানিস্তানের সাথে সম্পর্ক কী হবে সেটা নির্ধারণ করব। আমরা সামনের দিনে যখনই আমরা বুঝবো একটা স্টেবল গভর্নমেন্ট এসছে, বাংলাদেশ তার সাহায্যের হাত বাড়িয়ে দেবে। প্রতিমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে। তাই আফগানিস্তানে তালেবান উত্থানে বাংলাদেশের কোনো ভীতি নেই। তারপরও শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না মন্তব্য করে শাহরিয়ার আলম বলেন, এ বিষয়ে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু এই পরিস্থিতিতে অবশ্যই সেই দেশে বাংলাদেশের কোনো নাগরিক যাওয়ান এটা আমরা চাইব না। 94 আজকে 2021 প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের যে খারাপ দিকগুলি এগুলি বাংলাদেশ এক্সপিরিয়েন্স করেছে। বাংলাদেশের মানুষকে আমরা বোঝাতেও সক্ষম হয়েছি এবং যারা এখনও বোঝেননি, যদি এরকম কোনো গ্রুপস বা জনগোষ্ঠী থেকে থাকেন তাদেরকেও সামনের দিনে আমরা বোঝাবো বলতে তাদেরকে ডেকে নিয়ে এসে ক্লাসরুমে বোঝানোর কথা বলছি না, বিভিন্ন সরকারি আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন অ্যাকশনের মধ্যে দিয়ে তারা সেই বার্তাটি পাবেন এবং আমি আশা করি এই ভুল পথে নতুন করে আর কেউ পা বাড়াবেন না। এদিকে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, তালেবানদের বিষয়ে এখনই মন্তব্য করার সময় হয়নি। তাদের গতিবিধি দেখে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে। তারা কিন্তু একটু ইন্ডিকেশন দিচ্ছে যে তারা বাড়াবাড়ি করতে চায় না, মেয়েদেরকে কোনো সমস্যায় ফেলবে না, তারা হিজাব পড়লে কাজে যেতে পারবে, পড়াশোনা করতে পারবে, এটাই কিন্তু বলছে তারা। তাদেরকে সবাই স্বীকার করে নেবে তখনই যখন দেখবে যে তারা অন্য কারোর জন্য সমস্যার সৃষ্টি করছে না। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানের কাবুলে অবস্থানরত বাংলাদেশিদের সরিয়ে আনা হচ্ছে। কেউ সেখানে আটকে পড়লে পার্শ্ববর্তী দেশ উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আফগানিস্তানে তালেবান সরকার গঠন হলে দক্ষিণ এশিয়ায় নতুন করে জঙ্গিবাদ শুরু হতে পারে বলে আশঙ্কা ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের। তিনি জানান, তালেবানের উত্থান অনেক তরুণকে জঙ্গিবাদে উৎসাহিত করবে। নিরাপত্তা বিশ্লেষকেরা মনে করেন, সব বাহিনী সমন্বিতভাবে কাজ করলে দেশকে তালেবান প্রভাবমুক্ত রাখা সম্ভব।
রাজধানী কাবুল নিয়ন্ত্রণের মধ্য দিয়ে গোটা আফগানিস্তানের কর্তৃত্ব এখন তালেবানের। এ অবস্থায় দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তালেবান সরকার গঠন দেশটির জনগণের ইচ্ছার প্রতিফলন কিনা তার চুলচেরা বিশ্লেষণ চলছে। একই সঙ্গে এশিয়ার এই অঞ্চলে তালেবান প্রভাবে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে কিনা তা নিয়েও ভাবছে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি কমিশনার মনে করেন, আফগানিস্তানে তালেবানের উত্থান আইনশৃঙ্খলা বাহিনীকে নতুন করে ভাবতে বাধ্য করছে। যুবকদের ভিতরে, বিশেষ করে যারা এই জেহাদ করতে চায়, তাদের ভিতরে একটা উৎসাহ তৈরি হবে এবং এটির একটা ঢেউ কিন্তু আমাদের উপমহাদেশে সব দেশে লাগবে। অত্যন্ত সতর্কতার সাথে এই এখন যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটি পর্যালোচনা করা উচিত এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য এখন থেকেই আমাদের প্রস্তুতি থাকা দরকার। পুলিশের একার পক্ষে উগ্রপন্থা মোকাবিলা সম্ভব নয় বলেও মনে করেন তিনি। ইউনিভার্সিটি বন্ধ থাকাতে এখন শিক্ষকদের পক্ষে খুব অসম্ভব হয়ে গিয়েছে যে কে অ্যাবসেন্ট, কে মানে এখানে ক্যাম্পাসে আছে বা বাসায় আছে। গার্জিয়ানদেরই উচিত যে তার সন্তান যদি এভাবে হঠাৎ করে কিছু না বলে বাড়ি থেকে চলে যায় তাহলে ইমিডিয়েট পুলিশকে জানানো। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, তালেবানের উত্থান দক্ষিণ এশিয়াকে নতুন করে অশান্ত করে তুলতে পারে। তবে তা শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশের জন্যই ঝুঁকিপূর্ণ। যদি আঞ্চলিক সংঘাত তৈরি হয়, সেটিও বাংলাদেশ যেহেতু অঞ্চলে অবস্থিত, বাংলাদেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখানে প্রভাবিত হবে। জঙ্গি বিস্তার যাতে বাংলাদেশে না হতে পারে, সেখানে আমাদের একটি সুনির্দিষ্ট এবং শক্ত কৌশল বিনির্মাণ করতে হবে। দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে যৌথ টাস্ক ফোর্সের মাধ্যমে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করা উচিত বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। জঙ্গি সংগঠনে যখন তারা নড়াচড়া। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 16 বছরেও শেষ হয়নি 17 আগস্টে সিরিজ বোমা হামলার ঘটনায় ঢাকার আদালতে দায়ের করা 5 মামলা। আর সারা দেশে বিচারাধীন রয়েছে 43টি মামলা। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, বিচার প্রায় শেষ পর্যায়ে হলেও সাক্ষী না আসায় দেরি হয়েছে। গত 1.5 বছরে অন্যান্য মামলার মতো এই মামলার বিচারও করোনায় বাধাগ্রস্ত। 1998 সালে দেশে সংগঠিত হয় জামায়াতুল মুজাহিদিন বা জেএমবি। পরে 2005 সালে নিজেদের অবস্থান জানান দিতে 63 জেলায় একযোগে বোমা হামলা চালায় তারা। এ ঘটনায় 2 জন নিহত ও আহত হয় শতাধিক। হামলার ঘটনায় সারা দেশে 159টি মামলা হয়, যার মধ্যে বিচার শেষ হয়েছে 116টির। এখনও বিচারাধীন 43 মামলা। এসব মামলায় 322 আসামিকে সাজা দেয় আদালত, খালাস দেয়া হয় 358 জনকে। তবে 16 বছরেও শেষ হয়নি ঢাকার আদালতে চলমান 5 মামলার বিচার। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, এসব মামলার বিচার শেষ করতে তাদের কোনো গাফিলতি নেই। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সাক্ষী হাজির করতে দেরি হওয়ায় ঝুলে আছে বিচার কাজ। সাক্ষীকে না পাওয়া যায়, একটা সাক্ষী মারা গেছে, তাকে তো আর পাওয়া যাবে না, কিন্তু এটা তো পুলিশকে বলতে হবে, প্রতিবেদনের মাধ্যমে বলতে হবে সাক্ষীর ঠিকানা যে সাক্ষী পাওয়া যাচ্ছে না। একটা সাক্ষী আদৌ না পাওয়া যায় তখন সারা জীবন তো আর এই মামলাটা ঝুলে থাকবে না, এটা নিষ্পত্তি করতে হবে। তো সেই ব্যবস্থাটা আমরা করব। সেটা পুলিশের দায়িত্বটা একটু বেশি যে তারা সাক্ষীর প্রতিবেদনে দাখিল করবে। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযোগটা এখনকার নতুন না। এই মামলা এত বছর কেন লাগলো বিচারের জন্য, সে প্রশ্ন তো আমরা তুলতে পারি। এত বছর পরে সাক্ষী খুঁজে পাওয়াটা খুব ইজি কাজ না। আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি, আর ওনাদের যে কাজটা সেটা করলে যথেষ্ট। জঙ্গি হামলায় নিহত হন 2 বিচারক সোহেল আহমেদ ও জগন্নাথ পারে। ওই মামলায় জেএমবির শীর্ষস্থানীয় নেতা শায়ক আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই সহ 8 জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের করোনা টিকা দেশে উৎপাদনের জন্য সিনোফার্ম, ইনসেপ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে চুক্তি সই হয়েছে। সিনোফার্মে প্রস্তুত করা টিকা বাংলাদেশে বোতলজাত করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। সব প্রক্রিয়া শেষ করতে আরও 3 মাস সময় লাগবে। রাজধানীতে সোমবার এই সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তি অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনা টিকা দেওয়া হয়েছে 2,10,00,000 ডোজের মতো। সরকারের হাতে মজুদ আছে 1 কোটি ডোজ, আর নিবন্ধন করে অপেক্ষায় 1.5 কোটি মানুষ। ভ্যাকসিন সংকটে বন্ধ হয়ে গেছে গণটিকা ক্যাম্পেইন। সংকট কাটাতে এবার উৎপাদনে যাচ্ছে সরকার। চীনের সিনোফার্ম থেকে 6 কোটি টিকা কেনার পাশাপাশি উৎপাদনের চুক্তিও হলো তাদের সঙ্গে। চীনের দেওয়া টিকা বাংলাদেশে বোতলজাত করবে
ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল। এখন আমরা বাল্কে চায়না থেকে ভ্যাকসিন নিয়ে আসা হবে এবং এখানে ফিল ফিনিশ করা হবে এবং সেই ফিল ফিনিশ করে আমরা একটা বিশেষ চুক্তির মাধ্যমে বলেন বা একটা নেগোসিয়েশনের মাধ্যমে সেই ভ্যাকসিনটি বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ে নেবে এই ইনসেপ্টার কাছ থেকে। মাসে 4 কোটি ডোজ টিকা বোতলজাত করতে পারবে ইনসেপ্টা। এই প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে আরও 3 মাস। এরপর তাদের কাছ থেকে টিকা কিনবে সরকার। তবে সিনোফার্মের কাছ থেকে ইনসেপ্টা কী দামে কিনবে তা এখনও ঠিক হয়নি। মাস তিনেকের মধ্যে করতে পারবেন, কারণ ওনারও প্রস্তুতি, তাদেরও ইনসেপ্টার প্রস্তুতি আছে এবং বিভিন্ন আপনারা জানেন ফর্মালিটি আছে, চায়না থেকে এই বাল্কে আনতে হবে, সব মিলিয়ে এই সময়টুকু লাগতে পারে, তার আগেও হতে পারে এবং একটু বেশি সময়ও হতে পারে। পর্যায়ক্রমে আমরা পরের ধাপে যাব, অর্থাৎ যে ধাপটায় ফর্মুলা লাগবে। বাংলাদেশে টিকা কেনার একমাত্র উৎস এখন চীন। রাশিয়ার সঙ্গে টিকা চুক্তির অগ্রগতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে জানাতে এবার গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, গাজীপুরে করোনা সংক্রমণের হার আগের চাইতে কিছুটা কমেছে কিনা, আর চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত কি রয়েছে সেখানে? আপনি গত 24 ঘন্টার হিসেবে আপনাকে জানাতে চাই, জেলা সিভিল সার্জন অফিস থেকে যে আমরা তথ্য পেয়েছি তাতে দেখা গেছে যে গত 24 ঘন্টায় 189 জন নতুন করে করোনা রোগী আক্রান্ত হয়েছেন এবং নমুনা পাঠানো হয়েছিল 1178 জনের। এই হিসাব আমরা দেখেছি যে এখানে নমুনা বিবেচনায় কিন্তু করোনার যে শনাক্তের হার সেটি কিন্তু অনেক কমেছে এবং মৃত্যুর হার কিছুটা রয়েছে। আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে এই তারা কিন্তু এখানে নমুনা পরীক্ষা করছেন এবং এই হাসপাতালে আপনি জানেন যে 100 শয্যার করোনা ডেডিকেটেড একটি ইউনিট খোলা রয়েছে। তো এখানে যারা হাসপাতালে ডাক্তার রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, তারা যেটি জানিয়েছেন যে এই হাসপাতালে শয্যার বিপরীতে রোগীর সংখ্যা কিন্তু এখনো বেশি রয়েছে, যার কারণে অনেক রোগীকে কিন্তু এখানে বারান্দায় জায়গা দিতে হয়েছে। তবে এখানে যে হাসপাতালের পরিচালক ডাক্তার হাফিজউদ্দিন তিনি যেটা জানিয়েছেন যে গত 8 দিন ধরে করোনার যে শনাক্তের হার সেটি কমতে শুরু করেছে এবং তিনি বলছেন যে গত 8 দিনের আগে মানে করোনা যে লকডাউন ছিল সেই লকডাউন চলাকালে যে আক্রান্তের হার ছিল এবং সেই আক্রান্তের হার তুলনায় এখন অনেকটাই কম রয়েছে এবং রোগীর চাপও এই হাসপাতালে অনেক কমে গেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে গণটিকার যে বিষয়টি সেটি কিন্তু এখনো এখানে সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং হাটবাজার অলিগলিতে মানুষ কিন্তু এখনো স্বাস্থ্যবিধি যেভাবে মানা দরকার সেভাবে মানছেন না। অনেকেই গাদাগাদি করে কিন্তু হাটবাজারে যাচ্ছেন, ভিড় করছেন, অযথায় জটলা করছেন। এগুলো ছাড়া মোটামুটি মানুষ অনেকটাই সচেতন হয়েছে এবং গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। আগামী 24 ঘন্টায় ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে। এর ফলে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও চাঁদপুরের নিম্নাঞ্চলে বন্যা কবলিত হতে পারে। একই সাথে ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ভারী বৃষ্টি ও উজানের ঢলের কারণে দেশের পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের নদ নদীতে পানির প্রবাহ বেড়েছে। রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী সহ বেশ কিছু এলাকায় বন্যা দেখা দিয়েছে। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। ব্রহ্মপুত্র, যমুনা ও গঙ্গার পানিও অনেকটা বেড়েছে। পদ্মা নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। আগামী 24 ঘন্টায় পদ্মা নদী গোয়ালন্দ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে। রাজবাড়ী এবং ফরিদপুর জেলার নিম্নাঞ্চল বন্যা কবলিত হওয়ার আশঙ্কা আছে। মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, মাদারীপুর এবং ঢাকার কিছু অংশ, পদ্মা অববাহিকা সংলগ্ন কিছু অংশ, এই অংশগুলো বন্যা কবলিত হওয়ার আশঙ্কা আছে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ভারী বর্ষণও। বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী
আগামী 24 ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষায় আগ্রাসী হয়েছে পদ্মা, প্রতিদিনই বিলীন হচ্ছে অসংখ্য স্থাপনা। চরম আতঙ্ক আর ঝুঁকি নিয়ে নির্ঘুম রাত কাটছে মানিকগঞ্জ ও রাজবাড়ী নদী তীরের বাসিন্দাদের। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় ভাঙন তীব্র হয়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। মানিকগঞ্জের হরিরামপুরের বিদ্যালয়টির একাংশ নদীতে, বাকিটুকুও বিলীনের অপেক্ষায়। 2007 সালে ভাঙনের কবলে পড়লে বিদ্যালয়টি 2 কিলোমিটার দূরে সুতালড়ি ইউনিয়নে স্থাপন করা হয়। নদীতে পানি বাড়ায় আবারও ভাঙনের শিকার বিদ্যালয়টি। পাঁচটা পোলাপান এই স্কুলে পড়তো, এখন কই পড়াম এই পোলাপানগুলা। এভাবে হঠাৎ করে এত তাড়াতাড়ি ভেঙে যাবে কেউ বলতো ধারণা করতে পারে নাকি। ভবনটি রক্ষা সম্ভব নয় জানিয়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অচিরেই নতুন একটা জায়গা নির্ধারণ করে যে জায়গাটা সাধারণ জনগণের জন্য, বাচ্চাদের জন্য সুবিধা হয়, সেই জায়গায় আমরা নতুন করে একটা বিদ্যালয় আবার স্থাপন করব। ভাঙনের ঝুঁকিতে রয়েছে পাঠানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাস্তাঘাট, বসতবাড়ি সহ নানা স্থাপনা। এদিকে রাজবাড়ীতে গত 1 মাসে বিলীন হয়েছে পদ্মার তীর সংলগ্ন এলাকায় 300 মিটার জায়গা। অব্যাহত ভাঙনে বসতবাড়ি, ফসলি জমি হারিয়ে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষের। কোন সময় দাবিয়ে যাবি তার ঠিক নেই, তার দাবিয়ে গেলি যে কি হবি এবারটা আল্লাহই জানে। ভাঙতে ভাঙতে রাস্তার বেরিবাদে ঠেকে গেছি, যাওয়ার আর কোনো জায়গা নাই। এইখানে যে কাজগুলো হওয়ার কথা ছিল যেভাবে, সেইভাবে পরিকল্পিতভাবে না হওয়ার কারণে আজকে প্রত্যেক বছরে বিগত 4 বছর ধরে আমরা এই ভাঙনের কবলে পড়ে যাচ্ছি। ভাঙনের ঝুঁকিতে রয়েছে অনেক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। নদীর গতিপথ পরিবর্তনে ভাঙন বেড়েছে বলছে পানি উন্নয়ন বোর্ড। আমার পুরো জায়গাটা সার্ভে করতে হবে, একটা মডেলিং করতে হবে এবং এখানে হয়তোবা ব্লক বস্তার চেয়ে আমার কাছে মনে হইতেছে যেখানে যদি আমরা স্পার করতে পারতাম বা গ্রোইন করতে পারতাম সেটা আরো ইফেক্টিভ হতো। জেলায় 2018 সালে 376 কোটি টাকা ব্যয়ে নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শুরু হয়ে এখনও চলমান। আবনমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে এবার রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ভাঙন রোধে পাওয়াবোর পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে আর ভুক্তভোগীদের কোনো ধরনের সহায়তা করা হচ্ছে কিনা? তার আগে একটু জানিয়ে রাখি যে পদ্মার পানি কিন্তু প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে কিন্তু পদ্মা নদীর ভাঙনটা অব্যাহত রয়েছে। আমরা গত 24 ঘন্টায় 6 সেন্টিমিটার পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে এবং গতকালও আমরা দেখতে পেয়েছি রাজবাড়ী সদর উপজেলার সলিমপুর নামক এলাকাতে আবারও ভাঙন দেখা দিয়েছে। এই নিয়ে কিন্তু 7ম বারের মতো এই রাজবাড়ীতে গত 1 মাসে নদী ভাঙন দেখা দিয়েছে এবং এই গত 1 মাসে 300 মিটারের বেশি এলাকার কিন্তু নদী সংরক্ষণ, তীরের প্রতিরক্ষার কাজের যে সিসি ব্লক, সেই সিসি ব্লক কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে, যে কারণেই এই দফায় দফায় ভাঙনের কারণে পদ্মাপাড়ের মানুষেরা বেশ আতঙ্কের মধ্যে রয়েছে। বিশেষ করে অনেকেই কিন্তু ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। সেই সাথে কিন্তু পদ্মা নদী থেকে পদ্মার যে শহর রক্ষা বাঁধ, সেই বেড়িবাঁধটাও কিন্তু অতি সন্নিকটে রয়েছে। অর্থাৎ আমি যে স্থানটাতে রয়েছি এটি গোদার বাজার এলাকায়, এইখান থেকে শহর রক্ষা বেড়িবাঁধের দূরত্ব 15 থেকে 20 মিটার দূরে, যে কারণে যেভাবে ভাঙন অব্যাহত রয়েছে, এই ভাঙন অব্যাহত থাকলে স্থানীয়রা বলছে যে কিছুদিনের মধ্যেই শহর রক্ষা বেড়িবাঁধটাও রক্ষা করা সম্ভব হবে না। আর ভাঙনের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে পানি উন্নয়ন বোর্ড কিন্তু শুধু জিওব্যাগ ফেলে ভাঙন প্রতিরক্ষার, ভাঙন রোধের কাজ চালিয়ে যাচ্ছে। এই ভাঙন এলাকাগুলো পরিদর্শন করেছে স্থানীয় সংসদ সদস্য সহ পানি সম্পদ
উপমন্ত্রী AKM এনামুল হক শামীম, তারা যেটা বলছেন যে 376 কোটি টাকা ব্যয়ে যে প্রকল্পের কাজ চলমান রয়েছে, সেই চলমান কাজে যদি কোনো অনিয়ম থাকে বা কোনো গাফলতি থাকে তাহলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর স্থানীয়রা বলছেন যে কাজের মান নিয়ে বারবারই কিন্তু প্রশ্ন তুলছেন যে কাজের মান একেবারে ভালো হয়নি, সেই সাথে ঠিকাদারের গাফলতি ছিল, সে কারণেই কিন্তু মূলত বারবার এই নদী ভাঙছে। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা যারা ভাঙন বা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রকার সাহায্য সহযোগিতার খবর পাইনি বা আমরা কিন্তু সেটা দেখিও নি। তো সবকিছু মিলিয়ে বলতে পারি যে পদ্মার ভাঙন, সেই ভাঙনটা কিন্তু অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই নতুন নতুন এলাকায় ভাঙছে। থেকে জানাচ্ছেন সহকর্মী শামীম রেজা। অতিরিক্ত ফি আদায় সহ নানা অভিযোগে 53টি কলেজের প্যানেল বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড। কর্তৃপক্ষ বলছে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই এই শাস্তি দেওয়া হয়েছে। করোনার কারণে এবার এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের ফর্ম পূরণের টাকা কমানো হয়েছে। এবার বিজ্ঞান শাখার জন্য 1160 টাকা, ব্যবসায় এবং মানবিক বিভাগের জন্য 1070 টাকা নির্ধারণ করা হয়েছে। অথচ অনেক কলেজই অতিরিক্ত টাকা আদায় করছে। অভিভাবক নেতারা বলছেন নানা ফি দেখিয়ে 10 থেকে 12,000 টাকা আদায় করছে অনেক কলেজ, এমনকি চাপ দিয়ে অগ্রিম টিউশন ফিও নিচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান অতিরিক্ত ফির নামে ছাত্রীদেরকে অভিভাবকদের হয়রানি করছে এবং তারা ফর্ম ফিল আপ করতে পারছে না, অনেকেই টাকার অভাবে। করোনাকালীন সময়ে অতিরিক্ত ফি অভিভাবকদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। এরকম অসংখ্য অভিযোগ আসছে ঢাকা শিক্ষা বোর্ডে। শুধু ঢাকা জেলারই 53টি কলেজের প্যানেল বাতিল করা হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক জানিয়েছেন এসব কলেজ আর ফর্ম পূরণ করতে পারবে না, তবে শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠান থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হবে। তারা তাদের ভুল শুধরে যে অতিরিক্ত যে অর্থ নিচ্ছে এটা শিক্ষার্থীদের কাছে ফেরত দিলে তারপর তাদের প্যানেল চালু হবে, অর্থাৎ ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপের ক্ষেত্রে বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বোর্ড তাদের পক্ষে অবস্থান নিচ্ছে। বোর্ড বলছে এইচএসসি পরীক্ষার সব ধরনের প্রস্তুতি শেষ, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ দেওয়ার আহ্বান। এইচএসসি পরীক্ষা আপনি জানেন যে 3টি বিষয়ের হবে, অর্থাৎ সায়েন্সের ছেলেরা 3টাতে দিবে, আর্টসের ছেলেরা 3টাতে দিবে এবং কমার্সের ছেলেরা 3টা সাবজেক্টে পরীক্ষা দিবে। এবং এই কাস্টমাইজ সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র প্রণয়নের জন্য আমাদের মডারেশনের কাজ শেষ। এবার ফর্ম পূরণের কার্যক্রম চলছে অনলাইনে, চলবে 25 আগস্ট পর্যন্ত। অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের বেশিরভাগই ভবিষ্যতের কথা ভেবে অভিযোগ জানাতে ভয় পান, তাই অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানগুলো ছাড় পেয়ে যায়। এই অবস্থা কাটাতে সরাসরি লিখিত অভিযোগ জানানোর আহ্বান বোর্ডের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে পাবজি ও ফ্রি ফায়ারের মতো অনলাইন গেম 3 মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে টিকটক ও লাইকি কেন বন্ধ হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। পাবজি, ফ্রি ফায়ার সহ অনলাইনের প্ল্যাটফর্ম গেমস তরুণদের নিয়ে গেছে ভয়ঙ্কর আসক্তির পর্যায়ে। সহিংসতামূলক এসব গেমস বাস্তবেও শিশু কিশোরদের ওপর প্রভাব ফেলছে। সম্প্রতি নেপাল ও ভারতের গুজরাটে পাবজি খেলায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দেশেও সাময়িকভাবে পাবজি বন্ধের পর আবারও চালু হয়। এরই মধ্যে এসব বিপজ্জনক খেলা বন্ধের নির্দেশনা চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। রিটের শুনানি নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে থাকা পাবজি, ফ্রি ফায়ার সহ সব ধরনের ক্ষতিকর গেমস বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই যে গেমস ডিস্ট্রাকটিভ ওয়েতে তারা এটা ব্যবহার করছে এবং নেশাক্ত হয়ে পড়ছে, যার ফলে তাদের মানসিক বিকৃতি থেকে শুরু করে তাদের যে মেধা মনন সেইখানে বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাবজি, ফ্রি ফায়ার সহ এই জাতীয় সকল ক্ষতিকারক অনলাইন গেমসগুলির সকল প্রকার লিঙ্ক, ইন্টারনেট গেটওয়েজ আগামী 3 মাসের জন্য বাংলাদেশে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও অনলাইন গেম, স্ট্রিমিং অ্যাপ নিয়মিতভাবে পর্যবেক্ষণে উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন ও নীতিমালা তৈরির নির্দেশ কেন দেয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছে আদালত। এইসব অ্যাপস এবং টিকটক, বিগু লাইভ এসবের ব্যাপারে মনিটরি ট্রানজ্যাকশন যেগুলো হয়,
যেগুলো বিকাশ, নগদ অথবা অন্যান্য মোবাইল অ্যাপের মাধ্যমে হচ্ছে, সেগুলো মনিটর করা এবং এগুলোর মাধ্যমে যে ভ্যাট ট্যাক্সটাও আসবে সেটা কীভাবে রিয়েলাইজ করা যায় সে ব্যাপারে রুল ইস্যু করেছে। 10 দিনের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন সচিব, বিটিআরসির চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব সহ 8 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাহিদা থাকলেও দাম কম বলায় বিদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা বিক্রি করা যাচ্ছে না। কম দামে বিক্রি করলে দেশের বাজারে প্রভাব পড়তে পারে বলে ধারণা স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল এর। এই অবস্থায় দেশেই বাজার সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। 2018 সালের 11 মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয়। নিয়ন্ত্রণ পাওয়ার পর থেকে দেশের পাশাপাশি বিদেশে সেবা বিক্রির চেষ্টা চালায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড বিএসসিএল। এজন্য থাইল্যান্ডের একটি পরামর্শক প্রতিষ্ঠানকে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হলেও আসেনি সফলতা। নেপাল, ভুটান ও ইন্দোনেশিয়ায় সেবা নিতে আগ্রহ দেখালেও দাম কম বলায় বিক্রি করেনি বিএসসিএল। বাইরে আমাদের ট্রান্সপন্ডারগুলো বিক্রি করতে পারছি না, যদিও তাদের অনেক আমাদের কাছে চাহিদা আছে অনেক, কিন্তু ওদের দাম এত কম যে ওইখানে বিক্রি করলে আমাদের আভ্যন্তরীণ বাজারে তার প্রভাব পড়তে পারে বলে আমরা আপাতত পজে আছি, আপাতত থামিয়ে রেখেছি। তিনি জানান, শিক্ষা স্বাস্থ্য খাত ছাড়াও স্যাটেলাইটের বড় বাজার হতে যাচ্ছে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলো। কেবলের পরিবর্তে এটিএম বুথগুলোকে স্যাটেলাইটের মাধ্যমে সংযোগ দেওয়া হচ্ছে। ট্রান্সপন্ডারগুলো কীভাবে দেশের অভ্যন্তরে ব্যবহার করা যায়, এই স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে, যেটাকে আমরা বলি টেলি এডুকেশন কিংবা টেলিমেডিসিন সেবা দিচ্ছি। তাছাড়াও আমাদের একটা আভ্যন্তরীণ বড় বাজার হবে ব্যাংকের এটিএম মেশিনগুলো। বঙ্গবন্ধু স্যাটেলাইটের 15 বছর জীবনকালের 3 বছর শেষ হয়েছে, অথচ 14টি সি ব্যান্ড ট্রান্সপন্ডারের 30 ভাগ এবং 26টি কেইউ ব্যান্ডের 21% সেবা বিক্রি হয়েছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পূর্ব নোটিশ ছাড়াই স্থাপনা উচ্ছেদ করায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কড্ডা বাজারের ব্যবসায়ীরা। তাদের দাবি, হঠাৎ চালানো ওই অভিযানে সর্বশান্ত হয়েছেন অনেকে। গত 11 আগস্ট ওই এলাকায় চলমান 4 লেন প্রকল্পের আওতায় সড়কের পাশে শতাধিক স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপথ বিভাগ। তুরাগ নদীর তীরে অবস্থিত শতবর্ষী কড্ডা বাজার। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের এই বাজারে সড়কের পাশে বিভিন্ন স্থাপনা তৈরি করে দীর্ঘ 40 বছর ধরে ব্যবসা করছিলেন অনেকে। কিন্তু গত 11 আগস্ট সাসেক প্রকল্পের আওতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায় সড়ক ও জনপথ অধিদপ্তর। মুহূর্তে ভেঙে ফেলা হয় মুদি, মনোহারি, হোটেল, রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থাপনা। ব্যবসায়ীদের অভিযোগ, সড়ক বিভাগের উচ্ছেদ নোটিশে নাম ছিল বাইপাইল মৌজার, আর অভিযান চলে কড্ডা বাজারে। এমনকি মালামাল সরিয়ে নেয়ারও সুযোগ দেয়া হয়নি তাদের। গত 2 অক্টোবর বাইমাইল এলাকায় একটি হোটেলে সড়ক বিভাগের এক কর্মকর্তাকে লাঞ্ছিত করার জেরে ওই অভিযান চালানো হয় বলে অভিযোগ রয়েছে। মাল সরাইতে কিছু সরাইতে পারে নাই, খাবার দাবার সব কিছু ছিল, সেই অবস্থা আমাদের 5 মিনিট সময় দেয় নাই, ডোজার দ্বারা গিয়া সব কিছু ভেঙে ফেলেছে। আমার দোকানটা 17, 18, 19 জন কর্মচারী ফ্যামিলি, তারা চলে, তারা কিভাবে চলবে? দোকান তো ভাঙে নেই, আমাদের পেড়ে লাত্তি দিচ্ছে, এখন আমরা বউ বলে মিলে কোথায় যাবো? স্থাপনা উচ্ছেদের আগে সময় না দিয়ে অভিযানে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জনপ্রতিনিধি ও স্থানীয়দের। এটা অমানবিক একটা কাজ হয়েছে, এটা প্রশাসনের পক্ষ থেকে হোক আর যেভাবে হোক এটা সার্ভে করে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তবে উচ্ছেদ নোটিশে সময়সীমা উল্লেখের বিষয়ে জানা নেই বলে জানান সাসেকের প্রকল্প কর্মকর্তা। নোটিশে টাইম দিছে কিনা আমি তাও জানি না, কারণ এটা তো ফিল্ডের করছে যে আমরা কোনো অবৈধ স্থাপনা আমরা রাখতে চাই না। এদিকে সাসেক প্রকল্পের আওতায় চলমান জয়দেবপুর এলেঙ্গা 4 লেন প্রকল্পে মহাসড়কের পাশের স্থাপনাও উচ্ছেদ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চলতি বছরে এই ঢাকা-সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজ শুরুর লক্ষ্য সড়ক বিভাগে। তবে নরসিংদীর শিমুলতলা থেকে বাঘহাটা পর্যন্ত 8 কিলোমিটার বাইপাস সড়ক করার পরিকল্পনায় অসন্তোষ দেখা দিয়েছে ব্যবসায়ীদের মধ্যে। তাদের দাবি, এতে শেখেরচর, বাবুরহাট ও মাধবদীর মতো বাণিজ্যিক এলাকাগুলো হারাবে জৌলুস।
সালে জাতীয় অর্থনৈতিক পরিষদ এখানেকে চূড়ান্ত অনুমোদন পায় ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প। এই প্রকল্পের নরসিংদী অংশের শিমুলতলা থেকে বাগহাটা পর্যন্ত 8 কিলোমিটার বর্তমান মহাসড়ক থেকে বিচ্ছিন্ন করে বাইপাস সড়ক নির্মাণ করার পরিকল্পনা সড়ক বিভাগের। তবে এই অংশে বাইপাস নিয়ে দ্বিমত করছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে দেশের সবচেয়ে বড় কাপড়ের বাজার শেখেরচর, বাবুরহাট ও শিল্প শহর মাধবদী সড়কের মূল রুটে আর থাকবে না। এর ফলে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তাদের। এই রাস্তা যদি হয়, ঐতিহ্যবাহী যে বাবুরহাট, এই বাবুরহাটের অনেক ক্ষতি হবে, যে ক্ষতি অপূরণীয়। বাইপাস চালু হওয়ার ফলে ব্যবসায়ীরা ওইখান থেকে নাইমা শেখেরচর বাবুরহাটে তারা আসতে পারবে না। ব্যবসায়ী নেতারা বলছেন, সড়কের উন্নয়ন যেমন জরুরি, তেমনি ব্যবসায়িক এলাকাও বাঁচিয়ে রাখা গুরুত্বপূর্ণ। বর্তমান যে মহাসড়ক ঢাকা সিলেট মহাসড়কটা আছে, এখানেই এটার উপর দিয়ে 4 লেন করে আপনার রোডটা নিয়ে যাক। 4 লেন করলে কোনো রকমের কোনো জায়গা অতিক্রমণ করতে হবে না। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে 8 কিলোমিটার এলাকায় বাইপাস সড়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধবদী এবং বাসধনের যে যানজট, সেটাও কমানো সম্ভব হয়, কিছু লেন কমে এবং দ্রুতগতিতে যানবাহনগুলি পার করা সম্ভব হয়। প্রকল্পের সুফলের ব্যাপারে আশাবাদী জেলা প্রশাসকও। বাবুরহাট বাজারটি হয়তো বা আড়ালে চলে যেতে পারে এবং তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে। তো আমরাও যেহেতু তারা আমাদেরকে আবেদনটি করেছেন, আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এই কনসার্নটি আমরা মন্ত্রণালয়কে ইতিমধ্যে জানিয়েছি। ট্রান্স এশিয়ান মহাসড়কের পূর্বের অবস্থান ঠিক রেখে বাস্তবায়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে যাচাই বাছাইয়ে কমিটি গঠন করেছে সড়ক ও জনপথ বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মাস দুয়েক ধরে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বাহেরনগর গ্রামের 50টি পরিবার। সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বাড়িঘরে হামলার ঘটনায় এলাকাটিতে থমথমে ভাব। থানায় অভিযোগ করেও প্রতিকার না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। এলাকায় আধিপত্য নিয়ে গত 7 জুন সংঘর্ষ বাধে বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের বাহেরনগর গ্রামে। ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া নভেল এবং সাবেক চেয়ারম্যান মিসবাহ উদ্দিন খান শাফির সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হন 1 জন, আহত হন অন্তত 15 জন। ঘটনার পরদিন বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া সহ 1.5 শতাধিক লোককে আসামি করে হত্যা মামলা করা হয় বাজিতপুর থানায়। এছাড়া আসামি ও তাদের স্বজনদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে বাদীপক্ষের বিরুদ্ধে। এরপর থেকে নতুন করে হামলার ভয়ে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে অন্তত 50টি পরিবার। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও মামলা না নেয়ার অভিযোগ তাদের। দেশে দেশে বর্তমানে ফোলাফান করতেছে, ঘর থাকলে কি খাওয়ার নাই, কায়েম করতে কে দেশে দেশে স্বামীরা ঘুরাইতেছে। অযথা মামলা, যেদিন মামলা সেদিন আমার স্বামী বাড়িতে ছিল। ঘরের ভিতরে মালামাল আছে, ঘরের মালামাল যা নিচে, মেয়ের স্বর্ণ নিচে 2 ভরি আর একটা সিনজি গাড়ি নিচে। অনেক নিরপরাধ মানুষ আছে, আমরা চাই এরা বাচ্চা জায়গা যারা এই ঘটনা ঘটাইছে এরার বিচার হোক, সুবিচার হোক, এটা আমরা কামনা করি। তবে ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। যারা হত্যা করেছে তাদের ঘরবাড়িতে কিছু হামলা হয়েছে, সেই ব্যাপারে অভিযোগ আমরা এর আগে লিখিত কোনো অভিযোগ পাইনি, আমরা রিসেন্টলি পেয়েছি, আমরা তদন্ত করে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। জানা গেছে ওই এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছে এই বিরোধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় মারা গেছে 7,574 জন, নতুন শনাক্ত 5,17,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 43,82,000। এ পর্যন্ত আক্রান্ত 20,86,00,000-এর বেশি। এক সপ্তাহে বিশ্বে করোনা সংক্রমণ বেড়েছে 2%। একদিনে করোনায় সর্বোচ্চ 1,245 জন মারা গেছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে নতুন শনাক্ত 17,000। রাশিয়ায় একদিনে মারা গেছে 806 জন। সংক্রমণের দিক দিয়ে 24 ঘন্টায় সর্বোচ্চ লক্ষাধিক রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। ইরানে নতুন রোগীর সংখ্যা 41,000। দেশটিতে এক সপ্তাহে মৃত্যুহার বেড়েছে 26%। করোনা মোকাবেলায় নাইজেরিয়ায় শুরু হয়েছে মডার্নার টিকাদান কর্মসূচি। এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে সংক্রমণ ও মৃত্যু 2 হারই বেড়েছে। কোভিড প্রোটোকল পরিদর্শনে আজ ঢাকায় আসছে নিউজিল্যান্ডের 3 সদস্যের প্রতিনিধি দল।
3 দিনের কোয়ারেন্টাইন শেষে হোটেল ও স্টেডিয়াম পরিদর্শন করবেন তারা। এদিকে আরও একটা সফল সিরিজ আয়োজনে এখন থেকে তৎপর বিসিবি। বায়ুবাবলের বাইরে ক্রিকেটারদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। মুশফিক লিটনের মুখে হাসি, পারিবারিক কারণ আর বায়ুবাবলের শর্তে অস্ট্রেলিয়া সিরিজে থাকতে পারেননি এই দুজন। ফিরছেন নিউজিল্যান্ডের বিপক্ষে, জড়তা কাটাতে ঐচ্ছিক অনুশীলনে ফিরেছেন আগে ভাগে। ঐতিহাসিক সিরিজ জয়ের পরেও সময়টা খারাপ কেটেছে সৌম্য শামীমের। ভুল শুধরে পরবর্তী মিশনের জন্য তৈরি হচ্ছেন। ওদিকে নিউজিল্যান্ডেরও প্রস্তুতি চলছে পুরো দমে। 24 আগস্ট ঢাকায় পা রাখার আগ পর্যন্ত চলবে ক্যাম্প। বিসিবির প্রোটোকল দেখতে ঢাকায় আসছে কিউইদের প্রতিনিধি দল। কোয়ারেন্টাইন শেষে পরিদর্শন করবেন হোটেল ও স্টেডিয়াম। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ড সিরিজও সফলভাবে করতে আশাবাদী বোর্ড। আমাদের প্লেয়ারদের ব্যাপারেও আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট এবং ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্ট কাজ করছে। ইতিমধ্যে তাদেরকে ডুজ অ্যান্ড ডোন্টস বলে দেওয়া হয়েছে, তারা কি বিষয়গুলোকে মেনে চলবেন এবং কি ধরনের রেস্ট্রিকশন তারা মেনে চলবেন। তাদের মুভমেন্টগুলোকে যতটুকু সম্ভব রেস্ট্রিক্টেড রাখতে বলা হয়েছে এবং তাদের ফ্যামিলি এনভায়রনমেন্টের মধ্যেই চলার জন্য অনুরোধ করা হয়েছে। ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে দুই দেশের সমর্থক ও সম্প্রচারের কথা মাথায় রেখে। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ সন্ধ্যা 6টায় শুরু হলেও নিউজিল্যান্ডের বিপক্ষে 2 ঘন্টা এগিয়ে আনা হয়েছে। ম্যাচ শুরু হবে বিকাল 4টায়। এখন পর্যন্ত যেটা আমাদের প্ল্যান রয়েছে সেটা হচ্ছে যে টেন্টেটিভলি যেহেতু নিউজিল্যান্ডের সাথে আমাদের একটা টাইম ডিফারেন্স রয়েছে এবং নিউজিল্যান্ডের ভিউয়ারশিপের একটা ব্যাপার রয়েছে, সব কিছু বিবেচনা করে আমরা টিম ম্যানেজমেন্টের সাথে আলোচনা করেছি। আমরা সম্ভবত 4টার দিকে খেলা শুরু করার আমাদের পরিকল্পনা রয়েছে। করোনা প্রোটোকলে ঝক্কি ঝামেলার জন্য বিকেএসপিতে নির্ধারিত প্রস্তুতি ম্যাচ খেলবে না নিউজিল্যান্ড। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লর্ডস টেস্টে শেষ দিনে রোমাঞ্চে জিতল ভারত। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় ম্যাচ বাঁচাতে পারেনি ইংল্যান্ড, হেরেছে 151 রানে। 272-এর টার্গেটে টিম ইন্ডিয়ার পেস অ্যাটাকে বিধ্বস্ত ইংলিশরা অল আউট হয় 120 রানে। 6 উইকেটে 181 রান নিয়ে দিন শুরু করে ভারত। মোহাম্মদ শামি ও জাসপ্রীত বুমরার জুটিতে 300-র কাছে পৌঁছে ইনিংস ঘোষণা করে সফরকারী দল। শামি 56 আর বুমরা 34 করে অপরাজিত ছিলেন। 272 রানের টার্গেটে প্রথম 2 ওভারে নেই ইংল্যান্ডের 2 ওপেনার। শূন্যতে আউট হন রোরি বার্নস ও টম সিলবি। হাসিফ হামিদ ও জনি বেয়াস্টোকে 1 অঙ্কে ফেরান ইশান্ত শর্মা। জোরুটের প্রতিরোধ থামে 33 রানে। এরপর মঈন আলী ও স্যাম কারেনকে তুলে জয়ের পথ তৈরি করেন মোহাম্মদ সিরাজ। রবিনসনকে নিয়ে আশা দেখালেও ম্যাচ বাঁচাতে পারেননি জস বাটলার। জার্মান সুপার কাপে বায়ার্ন মিউনিখে চ্যালেঞ্জ নেবে বরুসিয়া ডর্টমুন্ড। সিগন্যাল ইদুনা পার্কে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 12:30টায়। গত মৌসুমের বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের এবারের মিশন খুব একটা ভালো হয়নি। প্রথম ম্যাচে বরুসিয়া মনশেনগ্লাডবাখের সঙ্গে ড্র করেছে হুলিয়ান নাগেলম্যানের দল। সুপার কাপ দিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া বাভারিয়ানরা। এবারও বায়ার্নের মূল ভরসা রবার্ট লেভানডস্কি, তবে ছিটকে গেছেন রাইট ব্যাক বেঞ্জামিন পাভার। অন্যদিকে আর্লিং হাল্যান্ডকে ঘিরে বায়ার্ন বধের ছক কষছে ডর্টমুন্ড, তবে অসুস্থতা আর ইনজুরি সমস্যা ভোগাচ্ছে তাদের। করোনা আক্রান্ত হয়ে ছিটকে গেছেন থমাস ম্যানিয়ে ও জুলিয়ান ব্রান্ট। চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করে বসুন্ধরা কিংস এএফসি কাপ খেলতে আছে মালদ্বীপে। প্রিমিয়ার লিগ ফুটবলে এখন রানার্স আপের লড়াই জমজমাট। শেখ জামালকে চাপে রাখতে জয় চাই আবাহনীর। আজ তাদের প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। রানার্স আপ হতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে 2 আবাহনীর লড়াই। 21 ম্যাচে 45 পয়েন্ট নিয়ে এগিয়ে শেখ জামাল। সমান 40 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে 3-এ আছে ঢাকা আবাহনী। গত ম্যাচে সাইব স্পোর্টিংয়ের কাছে হেরে চাপে মারিও লেমোসের দল। শেখ রাসেলের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে পূর্ণ পয়েন্টের লক্ষ্য আকাশী নীলদের। 2 দলের প্রথম লেগ 1-1 গোলে ড্র হয়েছিল। দিনের অন্য ম্যাচে আর্মি স্টেডিয়ামে লড়বে চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জ। 5 বছর পর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় জন্ম নিয়েছে এক জোড়া বাঘ শাবক। বেঙ্গল টাইগারের নতুন প্রজন্মের নাম রাখা হয়েছে অবন্তিকা ও দুর্জয়। 19 আগস্ট থেকে চিড়িয়াখানা খুলবে, কিন্তু বাঘের বাচ্চাদের দেখা মিলবে আরও 3 মাস পর। সকালে এদের সাথে পরিচয় করিয়ে দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। বেঙ্গল টাইগার টগর ও বেলির ঘরে জন্ম নিয়েছে দুর্জয় ও অবন্তিকা। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় 26 মে জন্ম এদের। ছানা জন্মানোর পর বাবা টগরকে রাখা হয়েছে আলাদা খাঁচায়। মায়ের দুধের পাশাপাশি দেয়া হচ্ছে মাংস। দুর্জয় মানে বিজয়কে
দুর্জয়ের সঙ্গে অর্জন করার চমৎকার একটি নাম দুর্জয়। আর অপর যে মেয়ে বাচ্চাটি সেটার নামকরণ করছি অবন্তিকা। অবন্তিকার প্রতি কাছাকাছি শব্দ হচ্ছে রানী। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে এখানে বাঘ আছে 11টি। 1981 সালে খুলনা থেকে একটি ও 1990 সালে ভারত থেকে 5টি বাঘ আনা হয় মিরপুর চিড়িয়াখানায়। এরপর গত 30 বছরে জন্ম নিয়েছে 40টি বাঘ। 5 বছর আগে একটি বাঘ জন্ম নিলেও বাঁচানো যায়নি। এবার করোনাকালে আবারও জন্মেছে নতুন এক জোড়া শাবক। আমরা চেষ্টা করব এই বাঘের দুটো বাচ্চা এখনই জনসমক্ষে ওইভাবে যাতে না হয়, পার্টিকুলারলি হয়তো 1-2 ঘন্টার জন্য আমরা এটা ওপেন রাখবো। তাছাড়া এটা আমরা এনক্লোজারের মধ্যেই রাখবো, ঘরের মধ্যেই রাখবো তাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। অত্যন্ত বেশি উত্ত্যক্ত করলে তখন তারা আবার ক্ষিপ্ত হয়ে আবার কোনো দুর্ঘটনা না ঘটায়। এদিকে লকডাউনে চিড়িয়াখানায় পাখির প্রজননও ভালো হয়েছে। এত সংখ্যক পাখির খাঁচায় ঠাঁই হচ্ছে না, তাই ছেড়ে দেওয়া হয়েছে 250 বিভিন্ন প্রজাতির পাখি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।